নন্দা, নন্দা, আমার শার্ট কোথায়? এখানে এসে নিয়ে নাও। দাও না। এত সহজে নয়, প্রথমে না মূল্য দিতে হবে। আচ্ছা, মূল্য মূল্য এত দেব যে সামলাতেই পারবে না। নাও না। দাদা, বৌদি, দাদা, বৌদি, দাদা, তোমাদের বিয়ে হয়েছে 2 বছর হয়ে গেছে, তাও তোমরা এমন করো যেন কালই বিয়ে হয়েছে। আরে তোমরা অন্তত দরজা তো বন্ধ করবে। আরে স্বাতী, তুমি কখন এলে? এই তো আমি এইমাত্রই এলাম। অনেকদিন তোমাদের খোঁজ খবর নেওয়া হয় না, তাই আমি চলে এলাম। কিন্তু এখানকার পরিবেশই তো আলাদা। আচ্ছা, তুমি আমাদের খোঁজ খবর নিতে এসেছো? হ্যাঁ, যখন একই শহরে শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুটোই থাকে, তখন এটাই তো সুযোগ। মন হলে বাপের বাড়ি এসো, মন হলে শ্বশুর বাড়ি চলে যাও। ইস, তোমার মতো ভাগ্য যদি আমারও হতো। আরে বৌদি, দাদা তোমাকে এত ভালোবাসে যে তোমার বাপের বাড়ির কথা কখনো মনেই পড়বে না। আচ্ছা বৌদি, শোনো না, তুমি এক কাজ করো, দাদার কাছ থেকে না করবা চৌথে একটা ভালো গিফট নিয়ে নাও। বেস্ট। হ্যাঁ, এটা কিন্তু তুমি ঠিকই বলেছো। আচ্ছা শোনো না, এইবার করবা চৌথে কিন্তু আমাকে সোনার বালা দিতে হবে, সেটাও কিন্তু 3-4 ভরি হতে হবে। যদি তাই হয় তোমার ব্রত পোস্টপন করো, পরের বছর পালন করো, কারণ এত দামি সোনার গয়না দেবার মতন টাকা আমার কাছে নেই। ঠিক আছে, তাহলে তোমারও আজকে ব্রত রাখতে হবে। লাঞ্চ কিন্তু পাবে না তুমি। দাদা, এটাই ভালো হবে যদি তুমি বৌদির কথা শোনো, তাহলে তুমি লাঞ্চ বক্স পাবে, তাহলে কিন্তু খিদে পেটেই থাকতে হবে। একটা কাজ করো, এই নাও, এতে যত টাকা আছে বার করে নাও, ঠিক আছে? কিন্তু লাঞ্চটা আমাকে দিয়ে দাও প্লিজ। বৌদি, সবটা নিয়ে নাও। দিও না। ওফো, তোমাকে কতবার বলেছি টাইমে ওষুধটা খেয়ে নাও। আরে খেয়ে নেবো আমি, কাশিই তো হয়েছে, এমন কি হয়েছে আমার? আচ্ছা তাড়াতাড়ি লাঞ্চ বক্স দাও, দেরি হয়ে গেছে আমার। আনছি। দাদা, তুমি নিজের যত্ন নাও না কেন? তোমার শরীর তো আরো খারাপ করবে। আরে খেয়াল রাখি আমি, আমার কাছে আছে ওষুধ, খেয়ে নেবো আমি। এই নাও তোমার লাঞ্চ বক্স। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা আমার অনেক দেরি হয়ে গেছে, এবার বেরোলাম আমি। Bye. টাটা, বাই বাই। বাই। শোনো, তুমি ওখানে গিয়ে বসো, আমি তোমার জন্য চা আনছি। আমরা দুজন মিলে শপিং লিস্ট করব। ঠিক আছে বৌদি। শুনুন সুনীল বাবু, গোবিন্দ তুমি? আপনি আমার এরিয়াটা বদল করুন। কি একটা বাজে জায়গা দিয়েছেন, ওখানে আমার টার্গেট পূরণই হচ্ছে না। তাহলে কি আমার প্রমোশন এমনি এমনি হবে? গোবিন্দ, টার্গেট প্ল্যানিং আর পরিশ্রমে হয়, জায়গা বদলালেই হয় না। আমি লেকচার শুনতে আসিনি, আমার প্রমোশন চাই। আমি যদি প্রমোশন না পাই তাহলে আমি আপনার এমন ডিমোশন করাবো যা আজ পর্যন্ত কেউ কখনোই পায়নি। গোবিন্দ কথা সন্ধেবেলা ফেরার সময় না আমার একটা জামা নিয়ে এসো। এই নাও টেলারের বিল। ঠিক আছে, আমি নিয়ে আসবো, তুমি ভেতরে যাও। গোবিন্দ কথা শোনো আমার, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। তুমি হয়তো এটা ভুলে যাচ্ছ যে কোম্পানিতে তোমাকে জব আমিই দিয়েছিলাম, আর তুমি আমার ক্ষতি করার কথা বলছো। তুমি হয়তো ভুলে যাচ্ছ তোমার প্রমোশন আমার হাতে আছে। আর আপনি আমার হাতে আছেন, চেপে ধরলে না মোমের মতো গলে যাবেন আপনি।
দেরি করো আসতে? কখন থেকে অপেক্ষা করছি তোমার জন্য। একটা দরকারি কাজে আটকেছিলাম। ঠিক আছে, এইসব কথা ছাড়ো আর বলো যে লাঞ্চে কি বানিয়েছো। খুব জোর খিদে পেয়েছে আমার, বুঝলে? আজ কিছু বানাতে ইচ্ছে করছিল না। কি হয়েছে? মুখ ভাঁড় করে দাঁড়িয়ে আছো? শরীর টরীর খারাপ হয়েছে নাকি? জানি না আমার বাড়ির লোক কি দেখেছে সুনীলের মধ্যে যে আমার বিয়েটা ওর সাথে দিয়ে দিল। ও আমার যোগ্যই নয়। টাইমে শুধু টাকাটা পেয়ে যাই ব্যাস, তাই ওকে একটু খুশি রাখতে হয়। আরে বাবা, এসব আজে বাজে কথা মনে করে এরকম রোমান্টিক মুহূর্তকে নষ্ট করো না। আচ্ছা শোনো, আমি তোমার জন্য কিছু নিয়ে এসেছি। কি এনেছো? আরে 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 আরে, এভাবে দেখো দেখাও। নাকি? আগে তুমি তোমার চোখ বন্ধ করো। এখনই দেখাও না না। না 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 না, আগে তো চোখ বন্ধ করতেই হবে। প্রদীপ, প্লিজ 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 চোখ বন্ধ আচ্ছা করো ঠিক তুমি। আছে ঠিক আছে। প্রদীপ তাড়াতাড়ি দেখাও না, হ্যাঁ হ্যাঁ, ওয়েট করো। তাড়াতাড়ি দেখাও। চোখটা খুলবো? না, একদম খুলবে না। 1 1 2 and 3। ওয়াও, পছন্দ হয়েছে গিফটটা? কি হলো বলো? পছন্দ? খুব সুন্দর হয়েছে। তুমি সবসময় কি করে বুঝতে পারো যে আমার কি চাই? কারণ আমি তোমায় ভালোবাসি যে। কিন্তু সুনীল যদি দেখে ফেলে তাহলে কি বলবে? না না, ওকে দেখানো যাবে না, এটা লুকাতে হবে। ঠিক আছে বাবা, তোমার যা মন চায় তুমি তাই করো, এটা তোমার গিফট। তবে হ্যাঁ, ব্রতর দিন কিন্তু অবশ্যই পড়বে। আর হ্যাঁ, আমি তোমার জন্য ট্যান ট্যান। খুব সুন্দর এটা। আর এই ব্রত কার জন্য রাখবে? আমার জন্য নাকি? এভাবে বলে আমাকে লজ্জা দিও না। তোমার পরিবারের লোকজন আমাকে তোমার যোগ্য কোনোদিনও মনে করেনি, সেই জন্য ওরা সুনীলের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিয়েছে। যদি সবকিছু ঠিক থাকতো তাহলে ওর জায়গায় আজ আমি তোমার স্বামী হতাম। আর তুমি আমাকে রানী করে রাখতে। রানী ম্যাডাম, তোমার দাসকে অন্তত কিছু খাওয়াও এবার, না হলে খিদেয় মরে যাব। মরবে তোমার শত্রু, কিন্তু আমি তো কিছু খাবার বানাইনি। কোনো ব্যাপার না, আমি এক্ষুনি তোমার ফেভারিট রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে দিচ্ছি, ঠিক আছে? আর হ্যাঁ, আমার জন্য। তুমি আমার কত খেয়াল রাখো। হ্যাঁ, আমি এক্ষুনি অর্ডার করে আসছি। নন্দা, নন্দা, হ্যাঁ, এই নাও। এটা কিসের জন্য? এই নাও তোমার ব্রত পালনের গিফট। খাবার দিয়ে দেবো তোমাকে? টাইম অনেক হয়ে গেছে, তোমাকে তো ওষুধও খেতে হবে। এটা কি? এটা কোথা থেকে পেলে? এটা না, আমি একটা ছোট লটারি কেটেছিলাম, ওখান থেকেই পেয়েছি। তোমাকে বলা হয়নি কারণ তুমি যদি রাগ করো। তুমি যদি এটা ইএমআই তে নাও, আমি কিন্তু 1 টাকাও দিতে পারবো না, কারণ আমার এত ক্ষমতা নেই। জানি আমি, যে কাচের চুড়ি কেনার লোক সে সোনার বালা কি করে কিনবে, সেরকম ভাবনা চিন্তাও তো থাকতে হবে না। খাবার দিয়ে দিচ্ছি আমি। আরে এত দেরি করলে কেন আসতে? ফোনে তো বললে যে তাড়াতাড়ি চলে আসবে। বৌদি, তোমার এই যে স্বামী এত দেরি করলো আমাকে আনতে, কি করব? কতক্ষণ বসেছিলাম। আমাকে নিয়ে কি কথা হচ্ছে?
খারাপ? হুম। আমি তো বৌদিকে সত্যিটাই বলছিলাম, অনেকক্ষণ অপেক্ষা করিয়েছো। তুইও না। আরে ব্যাস ব্যাস, তোমরা ভাই বোন শুধু কথাই বলবে নাকি রেডিও হবে? তাড়াতাড়ি চলো বৌদি, চলো তৈরি ভেতরে। হয়ে নি। আরে দরজাটা, আচ্ছা ঠিক আছে আমি বন্ধ করছি। বাহ, কি সুন্দর দেখাচ্ছে আমাকে। আর এই বালাটা পরে তো আমাকে রানীর মতো লাগছে। ওকে স্যার, আমি প্রেজেন্টেশন তৈরি করে আপনাকে ফোন করছি। ইয়া স্যার, গিভ মি সাম টাইম। হ্যাঁ, ওকে স্যার। আরে তুমি এখনো রেডি হওনি কেন? আমার একটু কাজ আছে, আমি করে এক্ষুনি আসছি, তুমি যাও। ঠিক আছে, একটু তাড়াতাড়ি এসো। হুম। বৌদি, কি সুন্দর দেখাচ্ছে তোমাকে। এত সুন্দর তো আমাকে বিয়ের দিনও লাগছিল না। মনে হচ্ছে সুনীল দাদার ভালোবাসা দিনের পর দিন বেড়েই চলেছে। হ্যাঁ, তেমনটাই ভাবো। নন্দা, এই বালাটা তো খুব সুন্দর আর দামি, তাই না? হ্যাঁ। আর এই শাড়িটা, এটা কম করে 10,000 টাকার তো হবেই। আরে তুমিই তো বলেছিলে কারবা চৌথে কিছু দামি গিফট নিতে। কিন্তু বৌদি, দাদা বলছিল যে ওর কাছে বেশি টাকা নেই, তাহলে এই গিফট দিল কি করে? এবার উনি কিভাবে দিয়েছে, কোথা থেকে দিয়েছে, এটা আমাদের পার্সোনাল ম্যাটার। তুমি না বেশি গোয়েন্দাগিরি করো না। উনি তো শুধু ওনার হাজবেন্ড হওয়ার ডিউটি পালন করেছে। আরে ওই দেখো, চাঁদ উঠেছে। কত দেরি করছে এরা, তাড়াতাড়ি আসো না। তোমরা তোমাদের হাজবেন্ডের সঙ্গে কানেক্ট করো, আমি হরিশের সাথে কথা আরে বলছি। নন্দা, ব্রতর সব নিয়ম তাড়াতাড়ি পালন করে নাও, কারণ অফিসের কটা কাজ শেষ করে বসকে ইমেল করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ব্যাস হয়ে গেছে। নন্দা, হুম? তুমি ওই শাড়িটা কেন পরোনি যেটা আমি তোমাকে দিয়েছিলাম? কারণ ওই শাড়িটা আমার যোগ্য ছিল না। নন্দা, কিছু খরচা আমাদের সামর্থ্যের মধ্যে থেকে করতে হয়, এটা ভুলে যেও না তুমি। দাদা বৌদি, তোমরা কি ফিসফিস করে কথা বলছো? সময় চলে যাচ্ছে, এটা পালন করে নাও। আমার বর তো ফোনই ধরছে না। হ্যালো। আরে প্রদীপ, তুমি এখানে? জাস্ট দেখতে এসেছিলাম যে তোমাদের কোনো কিছুর প্রয়োজন রয়েছে কিনা। আমি বলছি, আসলে এই সব কিছু রেডি করতে প্রদীপ আমাকে সাহায্য করেছিল। দাদা, আচ্ছা উনি কে? ও প্রদীপ, নন্দার কলেজ ফ্রেন্ড। এখানে এই শহরে বিজনেস করে, তাই এখানে সেটেল হয়েছে। ওকে। আচ্ছা দাদা, অনেক সময় চলে যাচ্ছে, এবার তোমরা শুরু করো। কি দাদা, হচ্ছে এটা কি? কি হয়েছে তোমার? দাদা সাবধানে। তুমি ভেতরে চলো, চলো চলো, ভেতরে নিয়ে যাও নিয়ে ওকে। চলো, চলো সাবধানে। সাবধানে। তুমি ওকে ভেতরে নিয়ে যাও, আমি ডক্টরকে কল করছি। হ্যাঁ, আরে তাড়াতাড়ি এসো। নাও, খেয়ে নাও। আমি তো সকাল থেকেই তোমায় বলেছিলাম যে জল খেয়ে নাও, কিন্তু তুমিও না, সকাল থেকে উপোস করে আছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস হয়ে গেছে। হ্যাঁ, এবার জল খেয়ে নাও।
এটা সাধারণ কাশি নয়, এটা টিউবারকুলোসিস। সুনীলের টিবি হয়েছে। আপনাদের সুনীলের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো একদম টাইম টু টাইম দিতে হবে। আর খাওয়া দাওয়ার উপরও বিশেষ খেয়াল রাখতে হবে। এই ওষুধগুলো পাশের ওষুধের দোকানে পেয়ে যাবেন। আর কোন ট্যাবলেট দিনে কখন খেতে হবে সেটাও লিখে দিয়েছি। আর সুনীল, নিজের খেয়াল রেখো, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ওকে স্যার, থ্যাংক ইউ। আমার তো ভাগ্যটাই খারাপ। জানি না ভগবান আমার সাথে এইসব কেন করে। বৌদি, তুমি নিজেকে এভাবে দোষ দিও না। ডাক্তারবাবু তো বললেন যে দাদা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তুমি একটু ভালো করে যত্ন নিও। আচ্ছা, তোমরা বসো, আমি ওষুধ নিয়ে আসছি। তুমিও বসো। সাবধানে, আসতে। তোমার স্বামী জেগে গেলে কি হবে? ও এখন ঘুমাচ্ছে, ও আর উঠবে না। সত্যি? জেগে যাবে না, জেগে গেছে। সুনীল, সুনীল, আমার কথাটা শোনো। শাট আপ! বিশ্বাসঘাতক! আমি তোমাকে বাড়িতে আসার অনুমতি এই জন্য দিয়েছিলাম কারণ তুমি নন্দার কলেজ ফ্রেন্ড, আর তুমি আমার পেছনে এইসব করছো। আমার বন্ধুত্ব আমি মন থেকে মেনে নিয়েছিলাম, আর তুমি আমার অগোচরে। আর তুমি খুব ভালোই নাটক করছিলে আমার ওষুধের সঙ্গে। এই ঘুমের ওষুধ দিচ্ছিলে আমাকে, যার জন্য সারা দিন আমার মাথা যন্ত্রণা করতো। কিন্তু সত্যিটা তো সামনে আসারই ছিল। আজ আমি ঘুমানোর নাটক করেছি যাতে তোমার এই ড্রামাটা দেখতে পারি। একদিকে আমার জন্য ব্রত পালন করো, আর অন্যদিকে এরকম নোংরা আচরণ করো। তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, আর আমার বাড়িতে তোমার আসার কোনো দরকার নেই। সুনীল, আমার কথাটা বোঝার চেষ্টা করো। বেরিয়ে যাও। আমার ভালোবাসায় কি কম ছিল যে তুমি এতটা নিচে নেমে গেলে? আমি সারা জীবন তোমাকে ভালো রাখার চেষ্টা করেছি, আর তুমি এইটা করলে আমার সঙ্গে। তোমার বাড়ি থেকে বেরোনোর কোনো প্রয়োজন নেই, আর এটারও না। আর আজকের পর থেকে তোমার ফোন আমার কাছে থাকবে। সুনীল, তুমি আমার কথাটা তো শোনো। চুপ, একদম চুপ। এইসবই যদি করার ছিল তাহলে আমার সঙ্গে বিয়ে কেন করতে গেলে? আর ব্রতও তুমি ওর জন্যই পালন করতে, তাই না? আমি ভাবতেও পারিনি এই নোংরা মুখটা একটা মুখোশের আড়ালে ছিল। সুনীল, আমার কথাটা তো শোনো। বৌদি, বৌদি, দাদা, দাদা, আরে আরে দাঁড়ার সাথে আমি তুলে নিচ্ছি। বৌদিকে তো দেখতে পাচ্ছি না। আরে ও মেডিকেল স্টোরে গেছে আমার ওষুধ আনতে। সে ঠিক আছে, কিন্তু
তোমার এই অবস্থায় একা ফেলে রেখে? আরে আমি অসুস্থ তো, আমি তো আর যেতে পারবো না, তাই ও গেছে। আর এখন আমার একটু বেটার লাগছে, তাই এখন ছোটখাটো কাজ করা শুরু করে দিয়েছি আমি। তুই টেনশন নিস না, আমি ঠিক হয়ে গেছি, সব ঠিকই আছে। দাদা, আমার কেন মনে হচ্ছে বলো তো যে তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ, নাকি যেন তুমি আমাকে কিছু বলতে চাও কিন্তু বলতে পারছো না? সাথী, এমন কোনো ব্যাপার না, সব ঠিক আছে, তুই এত মাথা ঘামাস না। বস বস। সুনীলের অসুস্থ মুখ দেখতে আমার আর ভালো লাগছে না, এমন মনে হচ্ছে আমি যেন কোনো কারাগারে আছি। আচ্ছা, তোমার কাছে কি আর অন্য কোনো উপায় নেই আমার লাইফটা ঠিক করার? অনেক উপায় আছে তোমাকে ওখান থেকে মুক্ত করানোর। একবার শুধু ইশারা তো করো, তারপর দেখো তোমার এই প্রেমিকের ট্যালেন্ট। এটা ঠিক করলেন না আপনি। কি ঠিক করিনি? যতটা কাজ করবে ততটাই তো দেখতে পাবে। এই ফ্রেজাল আমি করতে পারবো না। কথাটা সেটা নয়, কথাটা হলো যে আপনি আমার উন্নতি দেখতে পারছেন না। তুমি আর কি ভাবতে পারো? প্রমোশন পরিশ্রম করলে পাওয়া যায়, গুন্ডামো করে নয়। আরে গুন্ডামি আমি করলাম কোথায় এখনো? আপনি কেন বিরক্ত করছেন ওকে? আপনি যান এখান থেকে, এই অবস্থাতেও আপনি নিজের কথা ভাবছেন। আরে কোনো শরীর খারাপ টারাপ নয় ওনার, নাটক করছেন, সব নাটক আমি জানি। দেখুন, আমি বলে দিচ্ছি, যদি আপনি আমার অ্যাপ্রাইজাল অ্যাপ্রুভ না করেন তাহলে আপনার বিরুদ্ধে পক্ষপাতের আরোপ লাগাবো আমি। তারপর ঘরে বসে থাকবেন কাস্তে কাস্তে। তুমি 1 নম্বরের অকর্মের ঢেকি, আজ না করে খালি খাবার ধান্দা। এটা ঠিক করলেন না, এর ফল কিন্তু আপনাকে ভোগ করতেই হবে। যাও তুমি, দেখে নেবো আমি। সুনীল, তুমি বসো এখানে, বসো। সুনীল, সুনীল ওঠো। সুনীল, দেরি হয়ে গেছে। সুনীল, 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 সুনীল। আমি কি এমন ভুল করেছিলাম যে আমার থেকে অনেক দূরে চলে গেল? এভাবে বলে না, আমরা তো কেউই অমর নই, এক না একদিন তো আমাদের সবাইকেই যেতে হবে। দাদা, 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 বৌদি, এসব কি করে হলো? আমাকে কেউ কিছু জানায়নি কেন? আমি তো কিছু বুঝতেই পারছিলাম না যে কি করব আর করব না। শরীর খারাপের জন্য ওনার শরীরটা তাড়াতাড়ি ফুলে যাচ্ছিল। ডক্টর বললেন যে খুব তাড়াতাড়ি সৎকার করতে হবে। কিন্তু কি করে বৌদি? যখন আগের বার দাদার সঙ্গে দেখা হলো তখন তো দাদা ঠিকই ছিল, তাহলে এসব হঠাৎ করে কিভাবে? ওনার অফিস থেকে কোনো গোবিন্দ নামে লোক এসেছিল যার সাথে ওনার খুব তর্ক বিতর্ক হয়, তার জন্যই ওনার বিপি হাই হয়ে যায় আর ওনার হার্ট অ্যাটাক হয়ে গেল। গোবিন্দর সাথে অনেক তর্ক বিতর্ক হচ্ছিল ওনার, আমার উপরেও কুনজর ছিল। সেদিন যদি ও না আসতো হয়তো ওনার কিছুই হতো না। ডাক্তারবাবু, দাদার ডেথ ভেরিফিকেশন পেপারসে অন্য কোনো ডাক্তারের সিগনেচার আর স্ট্যাম্প রয়েছে, এটা কেন? সুনীলের মৃত্যুর ব্যাপারে তো আমি জানতেই পারিনি। আই এম শকড। সুনীলের ব্লাড রিপোর্ট তো আমি যথেষ্ট ভালো দেখছি, কিন্তু ওর ব্লাড স্যাম্পেলে দেখছি ঘুমের ওষুধের অনেকটাই ডোজ পাওয়া গেছে, যখন আমি ওকে কোনো ঘুমের ওষুধ প্রেসক্রাইবই করিনি। এই ব্যাপারটাই আমায় খুব ডিস্টার্ব করছে। ডাক্তারবাবু, এই রিপোর্টসগুলো কি আমি রাখতে পারি? হ্যাঁ, যখন সুনীলই আর নেই তখন আমি আর এই রিপোর্টস নিয়ে কি করব? আপনি নিয়ে যান। থ্যাংক ইউ ডক্টর।
সম্পর্ক কোনো মানুষকে শক্তিশালী করে অথবা দুর্বল, বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্ক, কারণ এই সম্পর্কে সততা আর দূরদর্শিতা থাকা অত্যন্ত জরুরি। একজন মানুষ সবকিছু সহ্য করতে পারে, কিন্তু যদি তার স্ত্রী তার পক্ষে না থাকে তাহলে তার ধ্বংস নিশ্চিত। নমস্কার, আমি হলাম সুধা চন্দ্রন, আর ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে এক পারিবারিক ক্রাইমের ঘটনা নিয়ে এসেছি, যার সমাপ্তি ভীষণই দুঃখজনক। যেখানে একদিকে সুনীল নিজের অসুস্থতার সঙ্গে যুদ্ধ করছিল, সেখানে অন্যদিকে নিজের অফিসের পরিস্থিতি নিয়ে সে খুবই চিন্তিত ছিল। আর এরই মধ্যে তার রহস্যময় মৃত্যু সবার উপর প্রশ্নচিহ্ন তুলে দিয়েছিল। সুনীলের দেহকে তাড়াহুড়ো করে দাহ সংস্কার করে দেওয়া আর ডক্টর সিনহার বলাই কথা যে সুনীলের শরীর এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে, এইগুলো শুনে স্বাতীর মনে অনেক প্রশ্ন উঠতে শুরু করলো। সে এটা ভাবতে লাগলো যে সুনীলের মৃত্যু সত্যিই কি এক প্রাকৃতিক মৃত্যু ছিল, নাকি সুনীলকে কেউ হত্যা করেছে। স্বাতী কি নিজের সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাবে? আসুন দেখা যাক। আসুন আসুন শর্মাবাবু, এটা এই পাড়ার সব থেকে ভালো বাড়ি। এটা হচ্ছে হল, আর এটা হচ্ছে কিচেন। আচ্ছা, আসুন আপনাদের দুজনকে বেডরুমটা দেখাই। বৌদি, ওই প্রদীপের সাথে ওরা কারা? সুনীলকে ছাড়া তো আমার এখানে ভালো লাগে না, তাই আমি ভাবলাম যে বাড়িটা বিক্রি করে মায়ের কাছে চলে যাব। এত তাড়াতাড়ি বাড়ি বিক্রি করার সিদ্ধান্ত নিলে? তোমার স্বামী চলে গেছে কয়েকদিনই তো হলো। তাহলে তুমিই বলো, আমার কাছে রোজগারের কি উপায় আছে? আমি আমার খরচা কি করে চালাবো? সুনীল যত টাকা রোজগার করেছিল সবকিছু তো ওর চিকিৎসার জন্যই বেরিয়ে গেছে। বৌদি, কিছুদিনের মধ্যেই আমার হাজবেন্ড হরিশ আসবে, ও বিক্রি করিয়ে দেবে, তাও ভালো টাকায়। তোমার হাজবেন্ড তো 5 বছর ধরে এই শহরে নেই, তো ও কি করে সেল করাবে? তুমি চিন্তা করো না, প্রদীপ হলো আমার ছোটবেলার বন্ধু, ও সব দেখে নেবে। ওর ওপর আমার বিশ্বাস আছে। সুনীলের ব্লাড রিপোর্ট তো আমি যথেষ্ট ভালো দেখছি, কিন্তু ওর ব্লাড স্যাম্পেলে দেখছি ঘুমের ওষুধের অনেকটাই ডোজ পাওয়া গেছে, যখন আমি ওকে কোনো ঘুমের ওষুধ প্রেসক্রাইবই করিনি। আমাকেই কিছু একটা করতে হবে। স্যার, ডক্টর সিনহার এক্সামিন রিপোর্ট আর সুনীল দাদার ডেথ রিপোর্ট একদমই ম্যাচ করছে না। স্যার, সুনীল দাদার মৃত্যুর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। প্লিজ হেল্প মি স্যার। সরি ম্যাডাম, সঠিক প্রমাণ ছাড়া আমরা কিছুই করতে পারবো না, উল্টে আমরাই ফেঁসে যেতে পারি। আপনি কোনো সঠিক প্রমাণ আনুন যাতে আমরা কোনো অ্যাকশন নিতে পারি। ধরুন এটা। সুনীল আমার কম্পিটিটর ছিল, তাই অফিসে ঝামেলাঝাটি তো হতোই, কিন্তু আমি কখনোই এটা চাইনি যে উনি মারা যান। আমি ওনার সাথে দেখা করতে ওনার বাড়িতেও গেছিলাম, অনেকক্ষণ আমাদের মধ্যে কথা হয়েছিল। উনি তো কিছুদিন পরে অফিসে আসবেন না বলছিলেন। ওনাকে দেখে মনে হচ্ছিল না যে উনি অতটা অসুস্থ, কিন্তু জানি না সেই দিন রাত্রে কি করে ওনার মৃত্যু হলো। এটা তো সত্যি আশ্চর্যজনক ব্যাপার। ঠিক আছে, তুমি যাও এখন। আমাদের অফিস রিলেটেড কিছু কথা আছে, কিছু প্রয়োজন পড়লে তোমাকে ডাকবো। যাও। আমি দেখে ভাবছিলাম হাজবেন্ডের শরীর খারাপ আর ওয়াইফ এতটা সেজে গুজে রয়েছে যেন উনি এক্ষুনি কোনো পার্টিতে যাবেন। আপনি কি জানেন যে সুনীল দাদার কত টাকার পিএফ আছে? হ্যাঁ, মোটামুটি পিএফটা 25 লাখ মতো। ওনার আরো অনেকগুলো আলাদা আলাদা ইনভেস্টমেন্ট ছিল, সবকিছু মিলিয়ে মোটামুটি 50 লাখ তো হবেই। আপনার কি মনে হয় নন্দা বৌদি এগুলো জানতো? হ্যাঁ, উনি অফিসে এসেছিলেন সুনীল বাবুর মৃত্যু 2 দিন পরে, সবকিছু জেনে বুঝে গেছেন।
বৌদি এখানে প্রদীপের সাথে কি করছে? ওদের মধ্যে কিছু আছে নাকি? আমাকে জানতেই হবে। কি এটা? ঘুমের ওষুধ সুনীল দাদার ঘর থেকে পাওয়া গেছে। আর এই ওষুধ তো ডাক্তার প্রেসক্রাইব করেইনি। এই যে প্রেসক্রিপশন। দেখুন ম্যাডাম, এই সমস্ত কিছুগুলো দিয়ে কিচ্ছু প্রমাণ হয় না। এমনটাও তো হতে পারে এই ঘুমের ওষুধটা আপনার বৌদি ইউজ করতেন। আপনি কোনো সঠিক প্রমাণ আনুন, আমি আপনাকে কথা দিচ্ছি, তখন আপনার প্রমাণগুলো আমরা নিশ্চয়ই দেখব। নিন। আমার ধারণা ভুল হতে পারে না, কিন্তু কিভাবে প্রমাণ করব? সুনীল দাদার মৃত্যুটা স্বাভাবিক নয়, বরং খুন। তাড়াতাড়ি কোনো প্রমাণ খুঁজে না পেলে তাহলে বৌদি দাদার পিএফ এর টাকা, ইন্স্যুরেন্সের টাকা আর বাড়ি বিক্রি করে দিয়ে সব টাকা নিয়ে ওই প্রদীপের সঙ্গে নিজের জীবনটা আবার শুরু করবে। হে ভগবান, এবার তুমি পথ দেখাও। হ্যালো হ্যালো সোয়াতি, আরে তুমি এরকম অন্যমনস্ক হয়ে কোথায় যাচ্ছ? আমার বাড়ি চলে এসো, একসাথে বসে এক কাপ চা খাবো। কে? কমলা বৌদি? তুমি কি করে জানলে যে আমি তোমার বাড়ির সামনে দিয়েই যাচ্ছি? আমার বাড়ির সিসিটিভি থেকে গত মাসেই লাগিয়ে দিয়েছে এটা বাড়ির বাইরে, সেখান থেকে সব দেখা যায়। সিসিটিভি থেকে? সুনীলের অকস্মাৎ মৃত্যু স্বাতির দিনের শান্তি আর রাতের ঘুম কেড়ে নিল। এবার তোর পুরোপুরি সন্দেহ হয়েছিল যে ওর ভাই সুনীলের মৃত্যু হার্ট অ্যাটাকের জন্য একেবারেই হয়নি। ওর বৌদি নন্দাকেও সন্দেহ করছিল যে সেই সুনীলকে হত্যা করেছে। সোয়াতির শুধু সন্দেহ ছিল, কোনো জোরালো প্রমাণ ছিল না যে তার উপর ভিত্তি করে পুলিশ তাকে সাহায্য করতে পারে। যখন মানুষ সব জায়গা থেকে হেরে যায় তখন তার কাছে শুধুমাত্র ওপরওয়ালার আশ্রয়ই থাকে। আর কথায় আছে না, ওপরওয়ালা যখন একটা দরজা বন্ধ করে দেন তখন আরও অনেক দরজা তিনি খুলেও দেন। সিসিটিভির মাধ্যমে কি স্বাতি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে? তার সন্দেহ কি কোনো জোরালো প্রমাণ পাবে? আসুন দেখা যাক। তুমি আমাকে একটা সাহায্য করবে? হ্যাঁ, কেন করব না? আমরা একে অপরকে সাহায্য করব না তো কে করবে? গোবিন্দ যে সময়টা বলেছিল সেটা ঠিক। তার মানে এই কেসে ওর কোনো হাত নেই। আর স্যার এই দেখুন, এই যে তিনজন, তার মধ্যে একজন প্রদীপ, বৌদির বন্ধু। এবার আপনিই বলুন, এত রাতে ওরা কেন এই বাড়িতে আসবে? স্যার টাইমটা দেখুন, 11টা বাজে। আর দাদার ডেথ রিপোর্টেও ওর মৃত্যুর সময়টা 12টার কাছাকাছি বলা হয়েছিল। স্যার আপনি ওকে ইন্টারোগেট করুন, সব সত্যিটা বেরিয়ে আসবে। ম্যাডাম, আপনি চিন্তা করবেন না। যদি আপনার দাদার সাথে খারাপ কিছু হয় তাহলে তার বিচার নিশ্চয়ই হবে। কনস্টেবল, ইয়েস স্যার। এই সিসিটিভি ফুটেজে যে দুজনকে দেখতে পাওয়া যাচ্ছে ওদের সম্পূর্ণ ডিটেলস দাও, সম্পূর্ণ। আচ্ছা স্যার। ম্যাডাম, যতক্ষণ না এদের দুজনের খোঁজ পাওয়া যাচ্ছে আপনি আপনার বৌদির উপর নজর রাখুন। আর কোনো কিছু সন্দেহজনক মনে হলে সবার প্রথমে আমাকে ইনফর্ম করবেন। হ্যাঁ স্যার। পুলিশ, আমি কিছু বুঝতেই পারছি না কি করব। তুমি কিছু বলো। ঠিক আছে। বৌদি, আমি কিছুদিনের জন্য আমার বাড়িতে যাচ্ছি। হরিশও আসছে, আর শ্রাদ্ধের দিন আমি ওর সাথেই আসব। ততক্ষণ তুমি নিজের খেয়াল রেখো। ঠিক আছে, তুমিও নিজের খেয়াল রেখো।
হ্যালো। তুমি কি আজকে আমার সাথে লাঞ্চ করবে? হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, আমি তাহলে তোমার জন্য অপেক্ষা করব। ওকে। তোমাকে জড়িয়ে ধরে কতদিন পর আমার মন শান্তি পেল। এখন কিছু বলো না, এই মুহূর্তটাকে এইভাবেই অনুভব করতে দাও। তোমাকে ছাড়া আর থাকতে পারছি না আমি। ভালো হয়েছে ও চলে গেছে এখান থেকে, জকির মতো আটকে ছিল এখানে। এবার অন্তত আমরা কিছুদিন শান্তিতে থাকতে পারবো। হ্যাঁ, এবার সারা জীবন আমরা একসঙ্গে থাকবো, আর আমাদের কেউ আর ডিস্টার্ব করবে না। আমাদের ভালোবাসার মাঝখানে যে আসবে তাকে সরাতে তো হবেই। হ্যাঁ, একদম সেভাবেই যেভাবে আমরা সুনীলকে আমাদের রাস্তা থেকে সরিয়েছিলাম। দুটো ভালোবাসার মানুষকে কেউ আলাদা করতে পারবে না, কেউ না। তোমার ননদ সাথী আবার ফিরে আসেনি তো? হ্যাঁ, না না, ও তো ওর শ্বশুর বাড়ি গেছে। আমাদের প্রতিবেশী কমলা এসেছে, আমি এক্ষুনি আসছি। ইন্সপেক্টর স্যার, আপনি প্রমাণ চেয়েছিলেন না? এই হলো প্রমাণ। এখানে ও নিজেই স্বীকার করেছে যে ও আমার দাদাকে রাস্তা থেকে সরানোর জন্য কি করেছে। এবার আমরা সারা জীবন একসঙ্গে থাকবো, আমাদের আর কেউ বিরক্ত করবে না। আমাদের ভালোবাসার মাঝখানে যে আসবে তাকে সরাতে তো হবেই। হ্যাঁ, ঠিক সেইভাবেই যেভাবে আমরা সুনীলকে আমাদের রাস্তা থেকে সরিয়েছিলাম। আমি খুব ভালো করেই জানতাম আমি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর এই নন্দা নিজের প্রেমিকের সঙ্গে নিশ্চয়ই দেখা করবে, আর তখনই ওরা এমন একটা ভুল করবেই যাতে ওদের মুখোশ আমি খুলে দিতে পারি। ইন্সপেক্টর, এটা কিন্তু পুরোপুরি মিথ্যে। মিথ্যে? তোমরা দুজন কি বলছিলে তা আমি ভিডিও রেকর্ড করেছি। আর নন্দা, তুমি? আমার দাদা তোমাকে মাথায় করে রেখেছিল, তোমার খুশির জন্য ও কি না করেছে, আর তুমি এই পরিণাম দিলে ওর ভালোবাসা। যতক্ষণ না তোমরা দুজন তোমাদের কর্মের শাস্তি পাচ্ছ ততক্ষণ আমার দাদার আত্মা শান্তি পাবে না। বলছি যে ইন্সপেক্টর, ও আমার শুধুমাত্র ভালো বন্ধু, আমি সেই জন্য ওকে হেল্প করছিলাম, তার থেকে বেশি আর কিছুই নয়। ম্যাডাম, এটা ধরুন। বন্ধু, এইটা ছাড়া আরো অনেক কিছু প্রমাণ আমার কাছে জোগাড় হয়ে গেছে যাতে তোদের দুজনকে আমি ঠিক জেলেতে পাঠাতে পারি। আর বাকি থাকলো সেই দুজন যাদের তুই সুনীলকে খুন করার জন্য পাঠিয়েছিলিস, তারা তো জেলের মধ্যে ঢুকেই গেছে। কনস্টেবল দাঁড়ান, এই খাবারেই কি যথেষ্ট হয়েছে নাকি আরো কিছু খাওয়াবো? স্যার, আমরা সবকিছু বলছি স্যার। সুনীলকে মারার জন্য কে এবং কত টাকা সুপারি দিয়েছিল তোদের? নাম তো জানি না স্যার, কিন্তু দেখে চিনতে পেরে যাব। চিনতে পারবি? হ্যাঁ স্যার। ভালো করে দেখে দেন, এরাই কি সেই দুজন যে তোদেরকে সুনীলকে মারার জন্য সুপারি দিয়েছিল? হ্যাঁ স্যার, এটাই ছিল। কনস্টেবল, নিয়ে যাও এদের। তাহলে চলো, এক্ষুনি বলা শুরু করো যে তোমরা সুনীলের মার্ডার কেন করেছিলে।
চলো। আমার বরাবরই লাক্সারি লাইফ কাটানোর ইচ্ছে ছিল, কিন্তু আমার ভাগ্যে তো একজন মিডল ক্লাস চাকরিজীবী লেখা ছিল। ওর কাছে আমি যাই চাইতাম ও আমাকে সবসময় না করে দিত। আর ওকে দেখে আমার সবসময় মনে হতো যে আমার স্বপ্নগুলো সব শেষ হয়ে যাচ্ছে। কিন্তু তারপরে আমার লাইফে প্রদীপ এলো, আর ওকে দেখে আমার মনে হলো যে আমার স্বপ্নগুলো সব সত্যি হতে পারে। ওর মধ্যে সেই সব গুণগুলো ছিল যেটা সুনীলের মধ্যে ছিল না। আমরা প্রায়ই দেখা করতাম, কিন্তু সুনীল যখন সবকিছু জানতে পারলো তখন অশান্তি শুরু করলো। ও আমাদের দুজনের মাঝখানে আসার আগেই ওকে আমরা রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। পেয়ে গেছো তো তোমরা তোমাদের বড়লোক হওয়া আরামের জীবন পেয়েছো? তোমরা যারা এরকম ক্রাইম করো এই কথাগুলো কেন ভুলে যাও? তোমরা তোমাদের খারাপ কাজের শাস্তি এই জীবনেই পাবে। এবারে তোমরা দুজনে সারা জীবন জেলের ভেতরে কাটাবে। দাদা, তুমি যেখানেই থাকো না কেন তোমার আত্মা যেন শান্তি পায়। বিনাশকালে বিকৃত বুদ্ধি। নন্দাও খানিকটা এরকমই করেছিল। ওর বুদ্ধিতে জীবনে বাঁচার জন্য বিলাস ব্যসনের চাহিদা একটু বেশি বেড়ে গিয়েছিল, যার কারণে সে এটা বুঝতে পারছিল না যে কোনটা ঠিক আর কোনটা ভুল। প্রদীপের সঙ্গে মিলিতভাবে সে নিজের স্বামীকে হত্যা করেছিল, কিন্তু পরিবর্তে সে কি পেল? বিলাস ব্যসনের জীবন নাকি কারাগারের অন্ধকার? একটা মেয়ের জন্য বিয়ের পর তার স্বামী তার সবকিছু হয়, কিন্তু নন্দা নিজের হাতেই সবকিছু নষ্ট করেছিল। যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো মনোমালিন্য হয় তাহলে সেটা কথা বলে মিটমাট করা যেতে পারে, কারণ পৃথিবীতে এমন কোনো সমস্যাই নেই যার কোনো সমাধান হয় না। শুধু দুজনে মিলে সেই সমস্যার মুখোমুখি দাঁড়ানো উচিত। কিন্তু তা সত্ত্বেও যদি তাদের ভাবনা একেবারেই না মেলে তাহলে কাউকে হত্যা করার পরিবর্তে দুজনে আলাদা হয়ে যেতে পারে। স্বাতি এক দিদি হওয়ার দায়িত্ব পালন করেছে আর নিজের ভাইয়ের হত্যাকারীদের জেলের গড়াদের পিছনে পাঠিয়েছে। সম্পর্কের চারাগাছ ভালোবেসে রোপণ করা উচিত, তাহলেই তো এই সম্পর্ক এক বিশাল আর শক্তিশালী গাছ হয়ে সবুজ সতেজ থাকে। কিন্তু যদি ভালোবাসাই মিথ্যে হয় তাহলে সম্পর্কও শুকিয়ে যায়। স্বপ্ন দেখা কোনোভাবেই ভুল নয়, কিন্তু সেই স্বপ্নকে সত্যি করার জন্য অপরাধ করা এটা কোনো ভালো ব্যাপার নয়, এটা ভুল। এই শিক্ষার কথা বলেই আমি সুধা চন্দ্রন এখন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ক্রাইম অ্যালার্টের পরবর্তী এপিসোডে একটা নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্টে সেফ, স্টে অ্যালার্ট আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।